আমাদের পুরীর প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম পুরীর মার্কেট, পুরীর বিখ্যাত বাজার, আর দেখিয়েছিলাম পুরীর গোল্ডেন বিচ আর সমুদ্রতে আমরা কতটা মজা করেছিলাম সেটাও আপনাদের দেখিয়েছিলাম। আর এখন দেখাবো জগন্নাথ মন্দির আরও অনেক কিছু। গুড মর্নিং, মজা আমার সকল বন্ধুকে জানাই সুপ্রভাত। আমরা এবার চলে এসেছি পুরীর সবথেকে আকর্ষণীয় জগন্নাথ মন্দিরের সামনে, জগন্নাথ ধাম, যা ছাড়া আমরা পুরী স্বপ্নেও কল্পনা করতে পারি না। এটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের পূর্ব প্রবেশদ্বার, যার সামনে অনেক ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন এই পূর্ব প্রবেশদ্বারের সামনেই বেশিরভাগ মানুষ থাকে, কারণ এটাই মূল প্রবেশদ্বার। আমরা এখান থেকে একটু একটু করে দক্ষিণ প্রবেশদ্বারের দিকেও এগিয়ে যাব। প্রথমে আগে দেখে নিই পূর্ব প্রবেশদ্বারের সামনে কত মানুষ ভিড় জমিয়েছে। সবাই সেলফি তুলতে ব্যস্ত, আবার কেউ গল্প করতেও ব্যস্ত। আগে আমরা যখন এসেছি এত সুন্দরভাবে পুরীর মন্দিরের চত্বরটা বাঁধানো ছিল না। এবারে সমস্ত কিছু একটু ভিন্ন রকম হয়ে গেছে, ভালো লাগছে, ভালো মন্দেই সব কিছু। তখন ছিল খোলামেলা, এখন চারিদিকটাই ঘিরে দেওয়া হয়েছে। সবাই হাত তুলে জয় জগন্নাথের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করছে। আমরা যখন 2 বছর আগে এসেছি তখন এরকম সিস্টেম ছিল না, এখন পুরো এরকম করে ব্যবস্থা করে দিয়েছে সমস্ত। অন্যান্য জায়গায় এখন এই জায়গাটা পুরো এরকমভাবে বসার সিস্টেম হয়ে গেছে, সবাই প্রচুর মানুষ বসে আছে। পুরোটা বাজিয়ে দিয়েছে পুরো। আমরা এবার একটু একটু করে ভিড় থেকে নিজেদেরকে সরিয়ে এনে আপনাদেরকে মূল মন্দিরটা দেখাবো। মূল মন্দিরের ভেতরে তো প্রবেশ নিষেধ, শুধু বাইরে থেকেই দেখাতে পারবো। এরকমভাবে আগে বাঁধানো ছিল না। আমরা যখন 2 বছর আগেও এসেছি তখন পুরীর এই মন্দির চত্বর এরকমভাবে বাঁধানো ছিল না। মা এবং মাসি সকালবেলায় সেই পুজো দিয়ে গেছে, কিন্তু আমার ঠিক করা ছিল যে আমি সন্ধেবেলায় যাব, তাই একটু বিকেলেই বেরিয়ে পড়েছিলাম। কারণ বিকেলবেলা সুন্দর হাওয়াও দিচ্ছে, আবার খালি পায়ে চলতেও কোনো অসুবিধা হবে না। সেই কারণেই আমার এটাই চিন্তা ছিল যে আমি সন্ধেবেলায় জগন্নাথ দর্শন করব। তো জগন্নাথ দর্শন তো রাত 12টা পর্যন্ত চলে, এটা আমার জানা ছিল না এর আগে। আমি এবারে এসে ভেতরে জিজ্ঞেস করাতে জানতে পারলাম 12টা পর্যন্ত, লাস্ট রাত 12টার দিকে জগন্নাথ দেবের শৃঙ্গার হয়। তো 12টা পর্যন্ত আসাই যায় অনায়াসেই। যত রাত করে আসবেন তত সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। সবাই সকালবেলায় সেই ভিড় জমায় এবং সকালবেলায় খুব অসুবিধাই হয়, গরমেও নাজেহাল অবস্থা হয়, কষ্ট হয়। কিন্তু আমি দেখলাম সন্ধেবেলাটা বেশ স্নিগ্ধ হাওয়াও দিচ্ছে, আবার এদিকে সুন্দরও লাগছে, মনোরম একটা পরিবেশ, চারিপাশটা ঘিরে দেওয়া হয়েছে, একটা পার্কের মতো করে দেওয়া হয়েছে, তাতে মানুষেরও বসে থাকার বন্দোবস্ত রয়েছে, যার জন্য খুব সুন্দর লাগছে। আর পরিবেশটাও বিকেলে অনেক সুন্দর লাগে। তো সেই কারণেই আমাদের এবারে সন্ধেবেলায় আসা। আমি, আমার ছেলে আর রাজীব, আমরা 3 জন ভাবলাম সন্ধেবেলায় আর কি ঠাকুর দর্শন করব। তো এবারে আমি যেমন সমাধিস্থলটাও দেখব ঠিক করেছি, কারণ ওটা আমার দেখা হয় না। প্রত্যেকবার সকালে আসি, এত কিছু দেখে পারা যায় না। এই যে দক্ষিণ দরজা, অনেকেই কম বেশি জানে।
চারটে দিক রয়েছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। পূর্ব দিকটার গেটটাই হলো মেন গেট, কিন্তু ওটায় প্রচুর ভিড় হচ্ছে এখন। আর এই হলো দরজা। এখানে ওই শিব হনুমান মন্দির, হনুমানজি বিরাজ করছেন এখানে। কি দারুণ। আমরা জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্বে এসেছি, তো আমাদের জানা ছিল না যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পূর্বেও এত ভিড় হয়। এসে জানতে পারলাম যে এই সময়টা অ্যাকচুয়ালি ভগবানকে দর্শন করার শেষ সময় বলা যেতে পারে, কারণ স্নানযাত্রার পরে আর জগন্নাথ দেবকে দর্শন করা যাবে না, তার জ্বর হয়। তো সেই জন্যই ভক্ত সমাগম এত বেশি। সবাই চাইছে যে স্নানের পূর্বেই, স্নানযাত্রা শুরু হওয়ার পূর্বেই জগন্নাথ দেবকে দর্শন করে যাবে সবাই। তো আর এটাও বলা হয়েছে যে এর কালকের থেকেই আর কি মন্দিরের যে 4টি প্রবেশদ্বারই খুলে দেওয়া হবে, 4টি প্রবেশদ্বারই ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে তারা সমস্ত প্রবেশদ্বার থেকেই সহজেই প্রবেশ করতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এই ব্যবস্থা খুবই ভালো লাগলো জানতে পেরে। আমাদের আগের একটি ভ্লগে আপনাদেরকে নীলমাধব দর্শন করিয়েছি। পূর্বেই বলেছি নীলমাধব মন্দিরের আদলেই আমাদের জগন্নাথ প্রভুর মন্দির তৈরি। এখানেও যে 4টি প্রবেশদ্বার রয়েছে সেগুলো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে নির্দেশ করে। চলতে চলতে একটু থেমে গিয়ে জিরিয়ে নেওয়া, একটু বসে বিশ্রাম করে নিলাম সবাই। বিশ্রাম নিতে নিতে রাজীব এখানে বসে 2-1 কলি গানও গেয়ে ফেলল। সাথে আমিও গলা ছেড়ে একটু ঠাকুরের ভজনা করলাম। এই মন্দিরের পূর্বদ্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ধর্মকে নির্দেশ করে। এই জগন্নাথ মন্দির বারবার দেখলেও কিছু না কিছু দর্শন বাকি থেকে যায়। তার টানেই বোধহয় জগন্নাথ দেব আমাদের বারবার তার কাছে টেনে নিয়ে যায়। এবারে জগন্নাথ দেবের সমাধিস্থলে গিয়ে এক অনাবিল শান্তি অনুভব করলাম। যখন নবকলেবর হয় তখন এই সমাধিস্থলেই বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথের যে দারু বিগ্রহ সেটা এখানেই সমাধিস্থ করা হয়। তো এই স্থান এতটাই শান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না।
সারা মন্দির চত্বরে এত কোলাহল, কিন্তু যখনই সমাধিস্থলে যাবেন তখন প্রচণ্ড শান্তি আপনাকে চারিপাশ থেকে ঘিরে ধরবে। সে এক অন্যরকম অনুভূতি। চুপচাপ যেন ওখানে বসে থাকলে এক অন্যরকম আবেগ এসে মনের মধ্যে নাড়া দেয়। ও বাবা, মন্দিরের চারপাশের এত সুন্দর আলোকসজ্জা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মন্দিরের চারিপাশটা কিন্তু অসাধারণ লাগছে বলুন। এই যে মন্দিরের আশপাশে এই মার্গ করা হয়েছে না, সেই মার্গকে বলা হয় পরিক্রমা মার্গ। তো এই পরিক্রমা মার্গ ধরেই বহু দর্শনার্থী জগন্নাথ দেবের পরিক্রমা করেন। এত সুন্দর চারিপাশটা যেন প্রদীপ জ্বলছে মনে হচ্ছে। এখানে সুন্দর গার্ডেন এবং ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু জগন্নাথ মন্দির নতুন আঙ্গিকে সেজে উঠেছে। তুই এসে ভালোটাই দেখলি, এখানে পুরো গোছানো মন্দির। মানে তো পায়ে ব্যথা, তো যেন এবড়ো খেবড়ো রাস্তায় আনেনি ঠাকুর, বাঁধিয়ে দিয়েছে দুজনে। এবার আমরা এগিয়ে যাচ্ছি পশ্চিম দ্বারের দিকে। পশ্চিম মুখে যে প্রবেশদ্বারটা রয়েছে সেদিকে। এর আগে দেখালাম পূর্ব দ্বার, দক্ষিণ দ্বার, এবার পশ্চিম দ্বারের দিকে যাচ্ছি। অপূর্ব লাগছে, আকাশে মেঘ পড়েছে বলে হয়তো এতটা সুন্দর লাগছে। আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা পুরী কিভাবে যাবেন। শিয়ালদা থেকে পুরীতে যেতে গেলে দুরন্ত এক্সপ্রেস ধরলে আপনাদের দুরন্ত এক্সপ্রেস ছাড়ছে রাত 8টায় এবং পরের দিন ভোর 3:55 পৌঁছাচ্ছে। ট্রেন নাম্বার 22201। হাওড়া থেকে বন্দে ভারত ট্রেন নাম্বার 22895। এটা সকাল 6:10 ছেড়ে দুপুর 12:35 পুরীতে ঢুকছে। হাওড়া থেকে পুরী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12837। এটা রাত 22:35 ছেড়ে সকাল 7:10 পরের দিন পুরীতে পৌঁছাচ্ছে। শালিমার থেকে ধৌলি এক্সপ্রেস সকাল 9টায় ছেড়ে সন্ধে 6টায় পৌঁছাচ্ছে। ট্রেন নাম্বার 12821। আর শালিমার থেকেই ছাড়ছে জগন্নাথ এক্সপ্রেস। এটা সন্ধে 7টায় ছেড়ে ভোর 4:30 পরের দিন পৌঁছাচ্ছে। ট্রেন নাম্বার 18409। এছাড়াও আপনারা বাবুঘাট থেকে বাসও পেয়ে যাবেন। तो
জগন্নাথ দেবকে দর্শন করে সোজা সমুদ্রে চলে আসলাম। রাতের সমুদ্র তার সৌন্দর্যই আলাদা, তাই সেটুকু অনুভব করতে আমরা সমুদ্রের পাড়ে এসে বসলাম। আর আমি একটা দিন সমুদ্র না দেখতে পারলে আমার মনটা খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। ইস, আজকে সকাল থেকে বেরিয়ে গেছি বলে সমুদ্রটাই দেখতে পাই। ভালো লাগে না এই হাওয়াটা, এই স্নিগ্ধ একটা শান্ত ব্যাপার, মানে অসাধারণ লাগে। ভাবলাম তাড়াতাড়ি করে অটো থেকে নেমেই ছুটতে চলে আসলাম আমি সমুদ্রের পাড়ে। আমি একটু হাওয়া টাওয়া খেয়ে নিয়ে সমুদ্রের সাথে একটু কথা বলে তারপরে ঘরে গিয়ে চেঞ্জ করবো। ঠিক করেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আর আমার ছেলে দুজন সকালবেলা একদম বেরিয়ে পড়েছি। আজকে লাস্ট দিন আমাদের, আজকে ফিরে যাওয়ার পালা বিকেলে। তো সকালবেলা তাই আর মিস করছি না, তাই জন্য সমুদ্রের পাড়েই রয়েছে। কিন্তু একটু রোদ উঠেছে, অবশ্য একটু অসুবিধা হচ্ছে। প্রচন্ড ঢেউ চলে এসছে, পুরো ভিজে গেলাম। সবাই সবার মতো বেরিয়েছে, তাই আমি আর রোদ দুজনই বেরোলাম। রোদের জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, তাও যতটা পারা যায় থাকি। খুব মজা, আজকে খুব মন খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমি সমুদ্র এত ভালোবাসি যে আমার মন খারাপ লাগছে। কি আর করা যাবে, আবার নেক্সট ইয়ার। আজকে আর কোথাও যাওয়ার নেই, আজকে শুধু সমুদ্রের পাড়ে আর একটু টুকিটাকি যদি শপিং করার থাকে শপিং করবো, বাস। ওকে, তোমরাও একটু সমুদ্রটা দেখে নাও, ফিল করে নাও। হ্যালো, আজকে বিদায়। আজকে সমুদ্রকে টাটা করে আমরা ব্যাক টু হৃদয়পুর। তাই আজকে চলে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। আমি যখন সমুদ্রে আসি, চলে যাওয়ার দিনটা প্রচণ্ড মন খারাপ লাগে, বাট কিছু করার নেই, চলে তো যেতেই হবে। তো তাই জন্য বিকেলবেলা লাস্ট আজকের ব্লগ। সবাই বসে আছি, ওই যে আমার ছেলে হলো ওখানে বানাচ্ছে, ওখানে বসে বসে মাটিতে বালি দিয়ে বানাচ্ছে। চলছে, মাসি বসে আছে। মা একটু বেরিয়েছে, এই মনটা খুব খারাপ লাগছে। তোমাদের কি মন খারাপ লাগে সমুদ্রে আসলে? ঠিক আছে, চলো টাটা করছি, আবার দেখি আর কি আর তোলা যায়। আমাদের এবারের ব্লগ এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, খুব মজায় থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের নেক্সট ব্লগে আমাদের পাশে থাকবেন। টাটা।